যেটা আমি চিন্তা করে চাই যে আজকে এই বিষয় ঠাকুরের বিষয়ে বলাটা হয়তো ভালো হবে। তা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এজন্য মুখস্থ করে বা বই পড়ে ঠাকুরের বিষয় বলাটা খুবই একটা টাফ হয়ে যায়। অনেক দাদারা মায়েরা আছেন, তারা সুন্দর করে ঠাকুরের ইষ্ট আলোচনা করেন। তারা মন দিয়ে সত্যি প্রাণ দিয়ে করেন। যেটা শোনার পরে মানুষের যে শুনছে তার আধ্যাত্মিক মনের ভাব, এটা কিন্তু পরিবর্তন হতে হয় বা আমি দেখেছি। আর অনেকটা আমার মতন মানুষ আছে যারা আহ, শুনে করছে বা পড়ে করছে বা একটা গ্রন্থ দিয়ে করছে, একটা ঠাকুরের কোনো একটা গ্রন্থ পাঠ করে সেটা করছে। আর সেটা ইষ্ট প্রসঙ্গটা কিন্তু তার ভাব, তার ভাবস্য বা তার ভারটা কিন্তু মানুষের মনে জায়গা করে নিতে পারছে না। মানে মুখস্থ বিদ্যা তো, মুখস্থ বিদ্যা কতটা মানুষের মধ্যে জায়গা করতে পারে। এটা মনের থেকে ঠাকুরকে নিয়ে চলা বলা, ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরকে নিয়ে চলে কতটা জীবনে আহ, অস্বাভাবিক জিনিসগুলো না স্বাভাবিক করা যায়। এটা উপলব্ধি যারা করেছে বা করেন, এই তাদের ইষ্ট প্রসঙ্গটা কিন্তু শুনতে বা বলতে খুব ভালো লাগে। কিন্তু অসীম এর ব্যাপারে যে কি বলা যায় এই জিনিসটাই একটা প্রতিদিন মতো কন্টিনিউ সপ্তাহ ৪ দিন বলা একটা টাফ হয়ে দাঁড়িয়ে যায় আমার জন্য। কিন্তু করতে হবে ঠাকুরের কাজ, হয়তো এই জন্যই ঠাকুর আমাকে ইন্ডিকেট করেছে বা আমাকে চয়নিত করেছে বা খুঁজে রেখেছে। উনি যখন করলো বা উনি যখন বলেছেন তার মধ্যে কথা তো অমান্য করা যায় না। এটা যেমন ঠাকুর গো বিটকিন করাটা একদম পছন্দ করতেন, তেমনি আমাদের যে কথাটা দিয়ে বা কথাটার রাখতে পারছি না, এটা কিন্তু গো বিটকিনের ভিতরেই হচ্ছে। গো বিটকিনটাকে যত এড়িয়ে চলা যাবে ততটা ঠাকুর মানুষকে দাঁড়িয়ে যাবেন। কেন ঠাকুর সবটা সহ্য করতেন, কিন্তু বলেছেন পুণ্যপুত্র বইতে যে সব যে তোরা যতটা দুনিয়া পাপ আছে সবটা কর, সবটা করে নেওয়ার পরে যখন আমার কাছে আসবি তার ক্ষমা আছে, তার সমাধান আছে। কিন্তু গো বিটুইনের কোনো সমাধান নেই বা ক্ষমা নেই, স্পষ্ট ঠাকুর বলেছে। কিন্তু দেখা যায় যে অনেকটা সময় আমাদের কিন্তু গো বিটুইন না করতে চেলেও কিন্তু অনেকটা সময় হয়ে যায়। এর থেকে এড়িয়ে যেতে পারলে কিন্তু ঠাকুরকে মানা হলো, ঠাকুরকে ধরা হলো, ঠাকুরের কথার ভিতরে আমরা চলা শুরু করেছি। এটা কিন্তু আমরা অনুভব করতে পারি বা ঠাকুরকে একদম মনের মানুষ করে তুলেছি। যারা এই ভাবটা করেছেন যে দাদা বা মায়েরা করেছেন, দেখবেন তাদের চলা বলা বা তাদের মুখের উজ্জ্বলতা বা মুখের ঝকমকটা কিন্তু আলাদাই দেখা যায়। বললাম তো যে এই ক্ষেত্রে ঠাকুরের ক্ষেত্রে মিথ্যা জিনিসটাকে প্রকাশিত করতে পারবে না, সেটা ধরা পড়বেই করবে। যদি সত্যিকার আমি পরিষ্কার করে নাম ধ্যান করতে তা সেটা আমার আহ মুখমণ্ডলকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে সত্যিকার এই লোকটা নাম করছে। যদি মুখ দিয়ে যদি এটা প্রকাশিত না হচ্ছে, যখন আমি মুখের থেকে জয়গুরু বলবো তখনও কিন্তু আপনি বুঝতে পারবেন যে সত্যিকারে আপনি নাম করে থাকেন। আর আমাকে টেস্ট করছেন, কিন্তু তার সেই পক্ষে আপনাকেও নামটা করতে হবে। আর আমাকে যখন টেস্ট করছেন তাহলে আপনাকেও আমাকেও নামটা সেভাবে করতে হবে।
তাহলে ওই কথা প্রথম শব্দটা যখন আমি বলবো তখনই আপনি বা যে কেউ অনুভব করে নিতে পারবে যে সত্যি করে ঠাকুরের নামটা আহ, কিছু তো করে, কিছুটা করছে। এটা কিন্তু সরাসরি আমরা ধরতে পারি। পুরো জগতে সবচেয়ে মাস্ট যেটা আছে, যজন যাজন, এটা তো আছেই, যে পাঁচটা পিল্লার সেটা তো আছেই। ওটার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে জীবনকে পরিবর্তন করে নেওয়া যায়, সেটা হলো নাম। এটাকে নিজের নিজের আহ, আধ্যাত্মিকতাকে ভালো করার জন্য, নিজের সেলফ ডিফেন্সটাকে জাগৃত করার জন্য, নিজের জীবনে অনেকটা পরিবর্তন করার জন্য কিন্তু নামটা আমাদের জীবনে কিন্তু অনেকটা একটা আহ বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। যেমন আমি আহ 5 তারিখে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে একটু মুভি করতে। একটা জায়গায় গিয়েছিলাম ইন্দোরে, ওখানে ওকে অ্যাডমিশন করানোর জন্য। আন একাডেমি, আপনারা দেখেছেন হয়তো, তো আপনাদের ওখানেও থাকতেই পারে। আর আন একাডেমি ওটা একটা কোচিং। আমরা এখানে ভারতকে উদ্দেশ্য করে গিয়েছি, পিডব্লিউতে করবো, ফিজিক্স ভালো, ওতেও করবো। বেটাও আমার ছেলে, কিন্তু ওই ইটা ভাবটা নিয়ে আমরা দুই বাপ বেটা বেরিয়েছি। তার জন্য 5,000 টাকা অ্যাডভান্স। ওখানে গিয়ে যখন দেখলাম যে অফিসটা তো যেমন তেমন ঠিকঠাকই আছে, কিন্তু ওখানে যে সেকশনরা যারা ছিলেন, যারা টিচার দেখছি, তা দেখে আমার না সত্যি করে আমার মনটা চাই যেখানে ছেলেকে ধরি, কিন্তু কোনো রাস্তা নেই। ছেলে যখন বলছে, আর যখন ও এই ওই যুগের, তাহলে আমার চেয়ে একটু ভালো বুঝবে বা ভালো বুঝছে। যেহেতু এবার ও 18 বছর পেরিয়ে গেল, তার মানে ওর অনেকটা বুদ্ধি আমার চেয়ে ভালো হয়েছে। চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে ওটাই ফাইনাল করা হোক। তো বলে ঠিক আছে। তখন ওখান থেকে যে টিচার গুলো আমি দেখছি সব কটা ছোকরা, কম বয়সে। আর আমার এটা মনে আছে বা আমার জানা আছে, এই শিক্ষা জগতে যতটা টিচার বয়স বেশি হবে তার অনুভূতি কিন্তু ততটা বেশি হবে। এটা কিন্তু আমার মনে চাচ্ছে। বাকি ক্ষেত্রে যত ইয়াং হবে তত আজকাল যে জমানা কলিযুগটা পরিবর্তন হচ্ছে, এই যে এতে যতটা ইয়াং থাকবে ততটা তার কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা, তার জ্ঞানটা বেশি থাকবে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে যে যত বয়স বেশি হবে, ভারী হবে, তার কিন্তু জ্ঞানের সীমাটা কিন্তু ততটা থাকবে, ততটা বেশি থাকবে, আপ থাকবে, ডাউন হবে। এটা কিন্তু আমার মনে হয়। আমি ওটা চিন্তা করতে করতে বেরিয়ে গেলাম ওখান থেকে, যে একটু পরে এসে করবো। পয়সাটা পরে এসে জমা করতে হবে। পয়সাটা ধার্য হলো 1,60,000 টাকা দিতে হবে। তার ভিতরে খাওয়া দাওয়াটা আলাদা, থাকাটা আলাদা, এইভাবে করতে হবে। ঠিক আছে। ওখান থেকে আমরা পিডব্লিউ থেকে বেরিয়ে আর একটা ওর সংস্থা, আর একটা ওর সোর্স, আরেকটা ওদেরই নামের একটা অন্য জায়গায় আছে। সেটা আমাদের এখানে যেখানে এসেছে, এটা আমাদের যেখানে তোর ছেলে মাসি থাকে ওখান থেকে অনেকটা দূর। তা বলছে আপনারা ওটাও যে দেখতে পারবেন। আমরা কিন্তু সেই উদ্দেশ্যে বাপ বেটা বেরিয়ে গিয়েছি, ওই একাডেমিক থেকে, ইসের থেকে, পিডব্লিউ ক্লাসের থেকে আর ওর জন্য বেরিয়ে গিয়েছি, যে আমরা অন্য একটা ওদেরই সে সস্তা, ওদের সে লিঙ্ক অন্য একটা জায়গায় দেখতে গেছি। ঠাকুর কেমন করে কাজগুলো সামনে এগিয়ে রাখেন সুন্দর করে, সেটা কিছুটা অনুভব আমি কিন্তু করতে পেরেছি। একটা ছেলে আসলো, তার বয়স যদি খুব বেশি হয়, 25 থেকে 26 বছর বয়স হবে। ছেলেটা এসে বলছে, अंकल आप पीडब्ल्यू में गए थे?
বললাম, "হ্যাঁ।" আমি ওখান থেকে বেরিয়ে আসার অনেকটাই দূরে ওই ছেলেটা আমাকে পিছন থেকে একটা মোটরসাইকেল নিয়ে এসে আমার ওদের বাপ বেটাকে ধরে ধরে মতলব সামনে গিয়ে দাঁড়িয়ে আমাদের বলছে, বলে, "হ্যাঁ, বেটা हम वहाँ गए थे।" তা বলছে যে, "ওখানে যখন গিয়েছো তাহলে খুব ভালো। সেটা আপনাদের ইচ্ছা, আপনার যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হবেন। কিন্তু আম আমার ইচ্ছা কি যে একবার আমাদের একাডেমিটা একটু দেখে নিই।" বলছি, "তোমাদের একাডেমির কি নাম?" তা বলছে, আনএকাডেমি। বলছি, "ঠিক আছে।" আমি তুরন্ত আ সার্চ করে দেখলাম যে না ওদেরটাও ভালো। ওটা দেখলাম যে না আছে, ওদের নামও আ আছে। তো ঠিক আছে চলো। ওখানে একটা মোটরসাইকেলে আমরা ২ বাপ বেটা, যেহেতু আমাদের এখান থেকে অনেকটা দূর, ৭-৮ ঘন্টা লেগে যায়। ৭-৮ ঘন্টা ৪টার সময় বসেছি বিকালে, ৪:৩০ টার সময় বসলাম। আর ওখানে পৌঁছে দিয়েছে রাত ভোর ৫টার সময়। ৫টা ৫:৩০ টার সময় পৌঁছে দিয়েছে। অনেকটাই পথ। আরো আমরা আমাদের ব্যবস্থা নিয়ে যাইনি। যেমন বাইক হোক বা কার হোক, আমাদেরটা নিয়ে যাইনি। ওখানে আমরা ২ বাপ বেটা রৌদ্রে হাঁটাহাঁটি করছি। ওই ছেলেটা এসেই একটা বাইক নিয়ে এনে বললেন যে, এতেই চল।" বলছি, "এক বাইকে ৩ জন এই ইন্দোর মতন একটা মিনি বম্বে এটাকে বলা হয়। ওই ইন্দিরা সিটিতে।" বলে, "আঙ্কেল এই আমি নিয়ে যাবো। এটা আমার ডেইলির কাজ।" বললাম, "ঠিক আছে।" তা ওখান থেকে কিছুটা দূরে নিয়ে ওদের একাডেমিতে দেখা আ নিয়ে গেল। ঢুকলাম। ঢোকার পরে সত্যিকারের মনটা আমি যেটা চেয়েছি কিন্তু সেইটাই আ পেলাম ওখানে। রিসেপশনটাও ভালো ছিল। আর যে টিচার গুলো দেখলাম, যে আমি যেটা মনে করেছি যে বয়স্ক টিচার গুলোদের অনুভূতিটা বেশি হয় শিক্ষার ক্ষেত্রে। তো সেটা আমি ২ টো ৪ টে টিচার ওখানে যাওয়া আসা করছিল। সেটা দেখে কিন্তু আমার মনটা একদম ফার্স্ট চান্স এ ওটা ভালো লেগেছে। তারপরে কনসাল্ট করার জন্য আ একটা টেবিল দিয়েছে, সেই রিসেপশন আলাদের পাশে বসলাম। ওরা আসলেন। একটা মা আসলেন। সেই মাটা এসে কনসাল্ট করছেন আমাদের। আ যে আজকে শেষ দিন। ৳১,৬০,০০০ এখানেই দিতে হবে। আর আজকেরা শেষ দিন অ্যাডমিশনের। আর যদি করান তাহলে কিন্তু 50% অফ পাবেন। মতলব ৳৮০,০০০ কাজ। তা আমি বললাম যে, "আমি যে ৳৫,০০০ ওখানে অ্যাডভান্স দিয়েছি সেটার কি হবে?" তা বলছে যে, "আপনার ছেলেকে আপনি ওখানে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যেটা রুলস সেটা আপনি বলছেন।" আ মাটি বললেন, মাটি শুনলাম কথাটা। শোনার পরে একটা টিচার এলেন। টিচার এসে ও ৫ মিনিট আমাদের বুঝলেন। অনেকগুলো জিনিসগুলো দেখিয়েছে। সেটা দেখার পরে ছেলের মনে পরিবর্তন হলো। আমরা বলছি, "ঠিক আছে আমরা বাপ-বেটা বিকালে এসে দেখছি।" এমনি ম্যামও বললেন আর ওই দা দাদাটাও টিচারটাও বললেন যে, "ঠিক আছে তোমরা বিকালে আসো, চিন্তা ভাবনা করে দেখো।" কোন ফোর্স করেনি। এই ক্ষেত্রে ওই যে ২৫-২৬ বছরের ছেলেটা, আমার ছেলে জন্ম থেকে কোনদিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খায়নি। এখন আর নতুন একটা সিটিতে কোথায় যাবো, কোথায় কি করবো? এইজন্য আমার মাথা বড় একটা চিন্তা। আমি ঠাকুরকে প্রণাম করে যখন বেরিয়ে যাই, তখন বলছি, "ঠাকুর সঙ্গে থেকো, তোর ছেলে নিয়ে যাচ্ছি। খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, কোথায় কি করবো? আপাতত কিন্তু ওর আ জীবনে কোনো মাছ, মাংস, পেঁয়াজ, রসুন মুখে রাখিনি। ওর কিন্তু জীবনটা পড়াতে গিয়ে কি শেষ হয়ে যায় বা তোমার কাছ থেকে ডিটাচ হয়ে যায়, দূরে হয়ে যায়? তুমি দেখো ঠাকুর।" এই ইনভাইটটা ঠাকুরকে করে, এই প্রার্থনাটা ঠাকুরকে করে আমি কিন্তু ঘর থেকে বেরিয়েছি। ওই ছেলেটা এসে বলছে, আমি ছেলেটাকে বলছি, বৃত্তান্তটা খুলে বললাম যে, "আমরা মাছ, মাংস খাই না, পেঁয়াজ, রসুন খাই না। এমন কিছু পাওয়া যাবে?" ওরা বলছে, "না, এখানে কোনো পাওয়া যাবে না।" তখনই একটি ম্যামটা বললেন যে, "ওইখানে একটু গিয়ে খোঁজ করে দেখুন।" আমাদের আ ওই ছেলেটা ২ থেকে ৩ ঘন্টা ওর মোটরসাইকেলে ঘুরিয়েছে। ও সে যেতে একদম লাক, আমার ছেলের ভালো যে একটা জায়গায় ২ টো জেআইন হোটেল পেয়ে গেলাম। যেখানে 100% উম ভেজ, পেঁয়াজ, রসুন বাগেরা কিচ্ছু। ওখানে কথাবার্তা বলে ডিল করা হলো কত টাকা কি কত নেবে।
1 মাস খাবে, একই টাইম খাবে। আমার ছেলে একই টাইম খায় আমার মতনই। সকালে একটু নাস্তা-ফাস্তা করলেই হবে। আর বা একটা পরোটা-ফরোটা খেলেই হয়ে যাবে বা একটা রুটি খেলেও হয়ে যাবে। ও আমারটার মতন একই টাইমে খায়। একই টাইমে খাওয়া হবে। আ ডিল হলো যে এত টাকা দিতে হবে। ঠিক আছে হলো। এখন রুম কোথায় পাই? ওর মাসি আছে, ওর মাসির ওখানেও থাকবেন। নিজস্ব মাসি, ওর নিজের মাসি। কিন্তু ছেলে ওখানে থাকবে না। বলছি, "না পাপা আমি ওখানে থাকবো না। নিজস্বের ভেতরে আমি থাকবো না। আমি রুম কিরায় নিয়ে থাকবো।" ছোট, ছোট রুম দেখতে এত খারাপ মনে হয় যেন একটা আ জানোয়ারকে পশুকে ওখানে আটকে রাখা হচ্ছে। কিন্তু এর চেয়ে মাসির ঘর ভালো। "না পাপা পরে দুটো কথা উঠবে, আপনারও শুনতে ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। থাক। আমি এই রুমে কষ্ট করে থাকবো।" রুম ওখানে ৭,০০০ ৮,০০০ নিচ্ছে একটা রুম। সেখানে আমাকে ঠাকুর দয়া করে আ ৳৩,০০০ ৳৪,৫০০ ৳৪,০০০ ৳৪,৫০০ রুমটা করল। আর ওই যে ছেলেটা আমার পিছে ঘুরছে ২-৩ ঘন্টা ধরে বাপ বেটাকে সহযোগিতা করলো। মনে হলো ঠাকুর ওকে সামনে ধরিয়ে দিয়েছে। ওকে আমাকে ধরিয়ে দিয়েছে। আমি লাস্টে যখন ও ঘরে ফেরে, ছেলেটা আমরা বাপ বেটা যখন ঘরে ফিরবো মাসির ওখানে, তখন ওকে আমাকে ৳৩০০ হাতে দিলাম। তো দিচ্ছে ও আমার পরে একটু ক্ষিপ্ত হলো। বলছে আমি চিন্তা করেছি হয়তো কম হয়ে গেছে পয়সা। আমি আরো ৳২০০ বের করে দিয়েছি ৳৫০০ রাখো। বলছে, "আঙ্কেল যদি আমার সাহায্য আ পয়সাই নিতে হতো তাহলে আপনার পিছে আমি ঘুরতাম না। আমাকে কোম্পানি পয়সা দেয়। আমি কোম্পানির কাজ করি। যে একাডেমিতে গিয়েছিলাম ওই একাডেমির কর্মচারী। আমাদের আপনার কাছ থেকে পয়সার দরকার নেই।" ছেলেটা রুমটা খোঁজ করে রুম খোঁজ করে দিলেন, হোটেল খোঁজ করে দিলেন। আর ওই একাডেমিতে আমার ৳৮০,০০০ ওখানে বাঁচে। তো পরম পিতাকে যদি ধরা যায় না, তো সত্যিকারে সব কাজগুলো সব সাজিয়ে রেখেছে। খালি আমাদের করে নিতে হবে। নিতে পারলেই কিন্তু সেটা আমার। এইজন্য যখনই কোনো একটা কাজে যাবেন, ওই পরম পিতাকে যদি মাঝখানে রাখা যায় বা উনাকে সর্বপ্রথমে নিমন্ত্রণ দিয়ে বা উনার কাছে আকুতি মিনতি যদি করা যায়, সে কাজটা কিন্তু খুব সফলভাবে হয়ে যায়। এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল হয়েছে। আ আমার জীবনে আমি একটু অনুভব করতে পেরেছি। আপনারাও করবেন জীবনে আর দেখবেন অস্বাভাবিক কাজগুলো না স্বাভাবিক হয়ে যাবে। যে কাজটা একদিনে করা এই ৩ টে কাজ একাডেমিতে কোচিং এ যাওয়া, রুম খোঁজ করে সে পৌঁছানো, ও সেই জ্যান হোটেল দুটো খোঁজ করা। একদিনে হেঁটে, হেঁটে ২ বাপ বেটার পক্ষে কোনোভাবে সম্ভব না। এবং যেখানে হোটেলগুলো আছে সেখানে অটো বা গাড়ি ঢুকবে না। ২-১ জায়গায় হয়তো আছে কিন্তু বাকি জায়গায় ঢুকবে না। আমাদের ২ বাপ বেটার কোনো ব্যাপ উম ব্যাপারেই ওটা হওয়ার কোনো চান্সই নেই একদিনে। আর তারপরে দেখুন কতটা ভালো লাগলো আমার ছেলের যে যেখানে একাডেমিটা মাঝখানে তার পূর্ব সাইডে জ্যান হোটেলটা আর তার পশ্চিম সাইডে ওর থাকার জায়গা। মাত্র ৩ কিলোমিটারের ভিতরে সবটা হয়ে গেছে। কোথাও দূরে যেতে হয়নি। একই জায়গায় সব হয়ে গেছে। ঠাকুর মনে হলো যেন ছেলেটাকে দিয়ে আমাকে ঠাকুরের দূত পাঠিয়ে দিয়েছে। সবটা কাজ হয়ে গেল। তাকে যদি ভালোবাসে তো সব কাজটাই এভাবে নরমাল হয়ে যেতে পারে। এটা আমার 100% বিশ্বাস হয়ে গেছে। যখন আমার যে জীবনে হতে পারে এত বড় জিনিসগুলো তাহলে আপনাদের জীবনেও নিশ্চয়ই এর চেয়ে ভালো, ভালো কাজ হতেই পারবে। তাকে সেইভাবে আমি একটু চেষ্টা করেছি। আপনারা আমার চেয়ে বেশি ভালোবাসতে পারেন ঠাকুরকে। দেখবেন আরো জীবনে উন্নতি হবে। ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন, সূর্য থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর যে কিভাবে রক্ষা করেন আসলে আমরা বুঝি না। তাকে যে অনুভবের দ্বারাই তো তাকে বোঝা যায়। এই যে অনুভবটা হলো যে কি করে আপনার ছেলে নিরামিষাশী, কি করে জৈন একবারে হোস্টেল পেল, এটা সবই তার ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। শুধু অন্তর থেকে যদি তাকে ভালোবাসা যায়। আর আমার শ্রোতা দাদা প্রথমে নাম ধ্যানের কথা বলছিলেন যে নাম ধ্যান করলে একটা শরীরের মধ্যে ঔজ্জ্বল্য আসে। আর নাম ধ্যান করলে সর্ব সমস্যার সমাধান হয়। খুব সুন্দর করে তারা নিজের পরিবারের নিজের ছেলের কথা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন এবং প্রেরণা দিলেন যে আমরা যারা ঠাকুর থেকে বিচ্যুত হয়ে আছি বা মনে মনে ততটা ভরসা নেই, বিশ্বাস নেই,
তাদের উদ্দেশ্যে এই দাদার আলোচনা একবারে অন্তর ছুঁয়ে যাবে। আমাদের তো প্রত্যেকের ছুঁয়ে গেছে, তারা প্রেরণা পাবে এই আলোচনা যদি শুনে। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করে জয় গুরু দাদা।